নমস্কার। মুক্তির গল্প কবিতায় সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। আমার আজকের নিবেদন লেখক বুদ্ধদেব গুহর লেখা গল্প জোয়ার। বোটের সুকান ধরে বসে আছি। ডেকের উপরের সারেঙের ঘরে বসে নিচের ইঞ্জিন ঘরের আওয়াজ শোনা যায় না। ডিজেলে চলা শক্তিমান ইঞ্জিন, প্রোপেলারটা ঘুরছে একটানা, গুট 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 গুট। পেছনের দুপাশে জলে ব্যাকওয়াশ চলেছে। দুটি কোনাকুনি ঢেউ বোটের পেছন থেকে উঠে দুপাশের গরান গেওর জঙ্গলে গিয়ে পৌঁছেছে। এখন রাত্রির কৃষ্ণপক্ষ, আগামীকাল কালী পুজো। অন্ধকারে সুন্দরবনে এলে বোঝা যায় যে তারাদেরও আলো আছে, তারাও আলো দেয়। গাছের ছায়া নিবিড় ঘোর কালো জলে এক একটি তারা এক একটি সবুজ প্রদীপের মতো জলের আয়নায় দপদপ করে। সার্চ লাইটটা জ্বালাতেই হয় না, কেবল বাঁক নেবার সময় মাঝে জ্বেলে নি। কখনো কখনো কুমিরের চোখ জলের উপর কাঠের আগুনের মতো জ্বলে ওঠে, বেশ লাগে। হু হু করে হাওয়া দিচ্ছে, চোখ মুখে চুলে হাওয়া এসে উথাল পাথাল করছে। ঘন্টায় 7-8 মাইল চলেছি। এই ছোট বোটের পক্ষে ভালোই স্পিড। স্রোতের উল্টো মুখে চলেছি এখন। আমার সাহেবের হুকুম, রাত 12টা অবধি একটানা চলে একেবারে চামটার খালে গিয়ে নোঙর করতে হবে। চামটার খালটা আমার বিশেষ পছন্দ নয়। এখানের কোনো খালই বা পছন্দ। ইঞ্জিনম্যান, নটবর আর খালাসি, ঘেটো আর আছিমুদ্দি কেউই পছন্দ করে না। আর কেনই বা করবে? প্রতি বছর কত যে মৌলে বাউলে জেলে মরছে বাঘের হাতে, তার কি ঠিক আছে এখানে? খালে ঢুকলেই এখানে ঝোমটি পোতা আছে দেখতে পাওয়া যায়। জলের পাশে সরু ডাল পুঁতে সেই ডালের ডগায় এক ফালি ন্যাকড়া বেঁধে দিয়ে যায় হতভাগ্যদের সঙ্গীরা। সেখানে বাঘে যে মানুষ নিয়েছে সেই সম্বন্ধে অন্য জেলে মৌলে বাউলদের সাবধান করে। জলে নোঙর করা নৌকা থেকে পর্যন্ত নিয়ে গেছে বাঘ কত যে লোককে সাঁতরে এসে তারা ইয়াত্তা নেই। ওরা ভয়ে বাঘের নামোচ্চারণ পর্যন্ত করে না, বলে জানোয়ার বড় ভীষণ, ডাঙ্গায় পা দিও না মোটে। আচ্ছা পাগল, এই আমার সাহেব। বড়লোক মাত্রেরই শখ থাকে জানি, কিন্তু বড়লোক আমার বহু দেখা আছে। এ পর্যন্ত এমন বিদঘুটো শখের সাহেব আমি দেখিনি। মেয়েদের নিয়ে এমন সদুরবনের মতো জায়গায় কেউ বেড়াতে আসে? মেম সাহেব কেবিন থেকে বেরিয়ে এলেন। মেম সাহেবকে আমার বেশ লাগে। এত বড় লোকের বউ এমন সুন্দর ইংরেজিতে কত শত সাহেব মেমের সঙ্গে কথা বলেন, অথচ মুখে এমন একটি বাঙালি কমনীয়তা যে কি বলবো। কালো রঙা একটি শাল জড়িয়েছেন গায়ে। উদলা ডেকের উপর হেমন্তের আকাশ থেকে হিম পড়ছে। চেঁচিয়ে বললাম, সাবধানে পা ফেলবেন মেম সাহেব, একে অন্ধকার, তাই হিমে ভেজা আছে ডেক। মেম সাহেব কাঠের সিঁড়িটা বেয়ে সাবধানে উঠতে উঠতে বললেন, ঠিক আছে। ডেকে উঠে উনি আমার পাশে এসে দাঁড়ালেন। বললেন, স্যামুয়েল, তুমি বিকেলে চা খেয়েছো তো? হ্যাঁ মেম সাহেব। ছোটবেলায় পাদ্রী সাহেবদের কাছে লেখাপড়া শিখেছিলাম কিছু দূর। ইংরেজিটা কাজ চালানোর মতো বলতে পারি, তাই বহাল করেছেন সাহেব আমায়। অনেক সময় সাহেব নিজে আসেন না, ওর সাহেব শুভ অতিথিদের নিয়ে আমারই নিজের আসতে হয়। ইংরেজি বলতে পারি বলেই মাঝি মল্লারা এই স্যামুয়েল সারিংকে এত খাতির করে। আমার এই ছুটি বোট ছোট হলে কি হয়, এর ইজ্জতই আলাদা। মাতলা, গোসাবা, বাসন্তী, হরোডাঙ্গার জলে কি সদরবনের খালে খালে যেই এই বোট দেখুক না কেন সেই সম্ভ্রম করে। সবাই জানে এই ইয়াংকি সেনের বোট, এ বোট ভাড়া খাটে না। আমার সাহেবের রকম সকম আমেরিকান সাহেবদের মতো বলে তার আড়ালে তাকে সবাই অয়ন সেন না বলে
ইয়াংকি সেন বলে ডাকে। সাহেব তা জানেন, তবে কে কি বলল তা নিয়ে মাথা ঘামাবেন এমন চরিত্র আমন সাহেবের নয়। মিম সাহেব সবসময় কি যেন একটা সেন্ট মাখেন। অন্য কেউ হলে জাপটে ধরে সুকানের উপর ফেলে জমিয়ে চুমু খেতাম, কিন্তু মিম সাহেবের সম্বন্ধে ওসব কথা মনেও আনা যায় না। তাছাড়া কেন জানি না আমার মিম সাহেবকে আমি শ্রদ্ধা করি। সাহেবও উঠে এলেন। সাদা পায়জামা আর পাঞ্জাবি পরে আছেন। গায়ের রং কালো হলে কি হয়, এমন পুরুষ বড় একটা চোখে পড়ে না। তীক্ষ্ণ নাক, উজ্জ্বল চোখ, সবসময় যেন ঝকঝক করে। ডেকে উঠেই বললেন, স্যামুয়েল, কোথা দিয়ে চলেছি? ভরকুন্ডার খাল স্যার। চামটা কদ্দূর? 5 ঘন্টা লাগবে স্যার। এমন সময় কেবিন থেকে মেম সাহেবের ছোট বোন মিলি দিদিও উঠে এলেন। এসেই বললে, এখানেই থাকা যাক না অয়নদা। সাহেব বিনা দ্বিধায় ঘুরে দাঁড়িয়ে বললেন, স্যামুয়েল, এখানেই নোঙর ফেলো, আজ রাতে আমরা এখানেই থাকব। সামনেই সুবিধা মতো জায়গা দেখে ঘন্টা বাজালাম। নটবর ইঞ্জিন নিউট্রাল করলো ঘন্টা শুনে। খালাসিরা নোঙর করলো। ইঞ্জিন রিভার্স করে নোঙর ঠিক লাগলো কি না দেখে নেওয়া হলো। এ জায়গাটা আমার ভালো জানা নেই, রাতে এখানে থাকিনি কখনো। শুধু জানি যে এ ভরকুন্ডার খাল। দিনের বেলায় এ খাল বেয়ে বোট চালিয়ে যেতে যেতে কেওড়া গাছের তলায় তলায় হরিণের পাল চড়তে দেখেছি। যেখানে নোঙর করলাম, ভাটি লাগলে সেখানে ঠিক কতখানি জল থাকবে সেটাই ভাববার কথা। বোটের কোনো প্রান্ত ডাঙায় উঠে গেলেও তো বাঘও বোটে এসে উঠতে পারে। সাহেব খালি বলেন, আরে মোটর বোটে উঠে আসবে, এত বড় ওভার স্মার্ট সুন্দরবনের বাঘ হয়নি এখনো। কি জানি বাবা, ভরসাই বা কোথায়? মামা এসে ধরলে ধরবে আমাকে, নটবরকে, নয়তো খালাসিদের। বাঘ তো আর ক্যাবিনে ঢুকবে না। বোট নোঙর করা হয়ে গেলে আর ইঞ্জিনের ঝমঝমানি রইল না। বোটের খোলে সরসর শিরশির করে জোয়ারের জলে ভাসা কাঠকুটো লাগছে। মিলি দিদি বললেন, অয়নদা, কুমির গা ঘষছে না তো বোটের সঙ্গে? সাহেব বলেন, বিচিত্র নয়, তুমি আছো, খবর পেয়েছে বোধ হয়। মিলি দিদি বললেন, হাউএভার দে ডোন্ট রাব অন দ্য রং সাইড, ডু দে? সাহেব কিছু বললেন না। মেম সাহেব আগেই নিচে গিয়েছিলেন। আমি সারেঙের ঘর ছেড়ে বোটের পেছনে চলে গেলাম। মিলি দিদির সঙ্গে সাহেবের এই আধিক্যতা আমার ভালো লাগে না। মিলি দিদি মোটে পাত্তা দেয় না ওকে, সেটা সাহেব নিজেও জানেন। অথচ যেন লাজ লজ্জাহীন বোম ভোলানাথ। বুঝতে পাই তার এই ব্যবহারে মেম সাহেব ও মিলি দিদি দুজনেই বিব্রত বোধ করেন। দুজনেই কোনো কোনো সময় সাহেবকে সমানভাবে ঘৃণা করেন, অথচ সাহেব ওদের দুজনকেই ঠিক সেই একই পরিমাণ ভালোবাসেন। যদি আমার বুদ্ধি বলে কিছু থাকে তো পরিষ্কারই বুঝতে পাই যে মিলি দিদি সাহেবকে ভালোবাসেন, কিন্তু সেটা কী ধরনের ভালোবাসা তা ঠাহর করতে পারি না। দুজনেই কোনো কোনো সময় সাহেবকে সমানভাবে ঘৃণা করেন, অথচ সাহেব ওদের দুজনকেই ঠিক সেই একই পরিমাণ ভালোবাসেন। যদি আমার বুদ্ধি বলে কিছু থেকে থাকে তো পরিষ্কারই বুঝতে পাই যে মিলি দিদি সাহেবকে ভালোবাসেন, কিন্তু সেটা কী ধরনের ভালোবাসা তা ঠাহর করতে পারি না। আমি সারেং, জোয়ার ভাটা বুঝি, লগি দিয়ে নদীতে চড়া আছে কিনা ঠাহর করতে পারি, কিন্তু এসব বোঝা আমার কর্ম নয়। সাহেব আমার একেবারে পাগলা সাহেব, নিজের জগতে বাস করেন, অবুঝের মতো যা চাইবার নয় তাই চান। মিলি দিদিকে ফিসফিস করে বলেন, মিলি, তোমাকে আমি এই রাতের স্তব্ধতার মতো ভালোবাসি। মিলি দিদি মৌরলা মাছের মতো ছিটকে গিয়ে বলেন, দিদিকে বলুন এসব কথা, আমাকে বলবেন না, আমি আপনাকে ভালোবাসি না। এরকম অনেক কথা আমি হেন স্যামুয়েল, সারেং
আড়ি পেতে শুনেছি। অন্য লোকেদের কথা না হয় ছেড়েই দিলাম। সত্যি কথা বলতে কি, সাহেবের জন্যে আমার রীতিমতো দুঃখ হয়। মাথাটা খারাপ হয়ে গেছে বোধ হয় আজকাল। এর চেয়ে অফিসে যখন থাকেন তখন ভালো থাকেন। অফিস থেকে বেরুলেই অন্ধকারে জোনাকির আলো জ্বালার মতো মিলি দিদির জন্যে পাগল হয়ে অসম্ভবকে সম্ভব করতে চান। যাকগে মরুককে, কি হবে আমার মনিবদের কথা ভেবে? নিজের কথা ভাবারই সময় পাই না। নটবরের কাছে গিয়ে বললাম, বের কর বোতলটা। নটবর বলল, ওসব ঝামেলি করো না স্যামুয়েল দা, সাহেবের মেজাজ গতিক ভালো নয়। একটুখানি চুপ মেরে বসো দিকিনি। রাতের খাওয়া দাওয়া সেরে বোটের মাথায় বিছানা পাতলাম আমি। এক টুকরো ত্রিপল দিয়ে ছাই ছইয়ের মতো বানিয়ে নিলাম। হাওয়া না থাকলে বেশ মশা লাগে, গরমও লাগে। নটবর আর খালাসিরা বোটের পেছনে রান্নাঘরের পাশেই শুয়েছে। সাহেবদের কেবিনটা এমন কিছু বড় নয়, দুদিকে দুটি বাথ, রেলের কামরার মতো। একটিতে সাহেবের বিছানা হয়, অন্যটিতে মেম সাহেব ও মিলি দিদির। কেবিনের লাগোয়া বাথরুম, ছোট হলেও সব কিছুই আছে। কোমোড আছে, বেসিন আছে, চান করার শাওয়ার আছে। বাথরুমের জন্যে আলাদা একটি মিষ্টি জলের ট্যাঙ্ক লাগানো আছে বোটের মাথায়। নোনা জলে মেম সাহেবরা চান করতে পারেন না। সাবান মাখলে সাবান তুলতে 1 ঘন্টা লাগে। সারা গা মাথা চ্যাট করে নুনে। রাত এখন কত হবে কে জানে। চারিদিকে নিথর নিস্তব্ধ। মাঝে মাঝে টিটি পাখি, সাহেবরা যাকে ডিড ইউ ডু ইট বলেন, বাদিকের পাড়ে ডেকে বেড়াচ্ছে। একবার জলের কাছে আসছে, একবার ফিরে যাচ্ছে। জঙ্গলে নিশ্চয়ই কোনো জানোয়ার দেখে থাকবে। এখনও জোয়ার দিচ্ছে। রাত 12টা নাগাদ ভাটার জল নামা শুরু হবে। এখানে জোয়ার ভাটার জল 18-20 ফিট ওঠানামা করে। ভাটার সময় যেখানে মাটি দেখা যায়, খোলা জায়গা দেখা যায়, কেওড়ার শুলো দেখা যায়, লাল, সবুজ, হলুদ, নানা রঙের নানা কাঁকড়া আর স্যালাম্যান্ডারকে যেখানে ঘিনঘিনে কাদায় হাঁটতে দেখা যায়, জোয়ারে সেসব কিছু ডুবে যায়। এমনকি অত উঁচু সাদা বানি গাছের গোড়াও ডুবে যায়। তখন সমস্ত সুন্দরবনকে মনে হয় একটি বিরাট ভাসমান উদ্ভিদের বন। ক্যাবিনে মেম সাহেবদের নড়াচড়ার শব্দ শুনছি, চুরির রিনঠিন, সিল্ক শাড়ির খুশির খসখস। সাহেব একবার কাশলেন। কে একজন উঠে বাথরুমে গেলেন। জোরে জোরে দুবার ফ্ল্যাশটা টানলেন। ওটা কাজ করছে না। শব্দটা জলের উপরে নিস্তব্ধ রাতে অনেক দূর গড়িয়ে গেল। আবার সব চুপচাপ। অনেকক্ষণ। ঘুম আসছে না। সাহেবের গলা পেলাম। মিলি ঘুমিয়েছ? না। দিদি ঘুমিয়েছে? জানি না। আমার পাশে এসে শোবে একটু প্লিজ? না। এসো না বাবা, পাশে শুলে একটু কি হয়? তোমাকে একটু জড়িয়ে শুয়ে থাকবো, তোমার কপালে হাত বুলিয়ে দেব, শোবে না? না, একেবারে না। আপনি ভীষণ অসভ্য হয়েছেন। মানে? আপনি যা বোঝেন। এমন সময় মেম সাহেবের গলা শুনলাম। কি হচ্ছে কি? ন্যাকামির একটা সীমা আছে। লজ্জা বলে তোমার কি কিছু আছে? সাহেব অত্যন্ত স্বাভাবিক গলায় বললেন, লজ্জার কি আছে? এত ভালোবাসি আর পাশে একটু শুতে পারে না? আমি কি বাঘ না ভাল্লুক? শেষের দিকে আবেগে সাহেবের গলা ভারী হয়ে এলো। মেম সাহেব আবার ধমকালেন, চুপ করো তো, ঘুমুতে দাও। তোমার ন্যাকামি আর সহ্য হয় না। নেহাত সুন্দরবনে জলে কি ডাঙায় নামার উপায় নেই? নইলে পালিয়ে বাঁচতাম। বললেন, কি বলিস রে মিলি? পরিবেশ হালকা করার জন্যে মেম সাহেব রসিকতা করলেন। কিন্তু এই রসিকতা হালকা হাসির পেছনে কোনো গভীর অভিমান আছে বলে মনে হলো আমার। সেটা সাহেবের না মেম সাহেবের না মিলি দিদির বুঝতে পারলাম না। এমন সময় নটবর উঠে এসে বসলো আমার পাশে। বলল, স্যামুয়েল দা,
বড় গরম লাগছে মায়েরি, চলো জালি বোটে গিয়ে শুই দুজনাই। আমি বললাম, মামা চারধারে ঘোরাঘুরি করছে, কি দরকার তোর জালি বোটে শুয়ে? যেখানে শুয়ে আছিস শুয়ে থাক, নইলে আমার কাছে এসেই শো। নটবর বলল, শালা ঘেটো এমন ঘসর ঘসর দাঁত চুলকোয় যে ওর পাশে ঘুমায় কার সাধ্যি। পরানটা ভালো লাগতিছে না গো, একটা সিগারেট খাও দেখিনি। আমার একটা চারমিনান সিগারেটে আগুন ধরিয়ে নটবর গান ধরল ভাটিয়ালি সুরে। ও সুন্দর জরিনা রে, তোমারে না দেখলে মোর অঙ্গ যায় জ্বলে। আমি ধমকে বললাম, তোর সাহস তো কম না, সাহেবরা জেগে আছেন। ও জিভ কেটে থেমে গেল। নটবর নেমে গেল একতলায়। জলের কুলকুলানি শুনতে শুনতে কখন ঘুমিয়ে পড়েছি টেরও পাইনি। আজ এই পর্যন্ত। পরবর্তী পর্বের জন্য আমার চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।